আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী সুমন ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমরা জ্যামিতি অধ্যায়ের 156 নং পৃষ্ঠার চতুর্ভুজের কর্ণ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজের কর্ণ কি? কর্ণ হচ্ছে একটা চতুর্ভুজের, আমরা জানি একটা চতুর্ভুজের 4টি কোণা থাকে। এই যেটাকে যদি আমরা চতুর্ভুজ চিন্তা করি, 1টা 2টা 3টা 4টা কোণা আছে। দেখো, এই কোণার সাথে এর বিপরীত কোণার যে সংযোগ রেখা, এই রেখাটাকে বলা হবে কর্ণ। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এটা একটা কর্ণ। তাহলে আমরা দেখলাম যে এটাকে যদি নাম দেই ক, খ, গ, ঘ, তাহলে ক এবং গ একটা কর্ণ, এবং খর সাথে যদি আমরা গ যুক্ত করে দেই তাহলে আমরা আরেকটা কর্ণ দেখতে পাই। সুতরাং ক, খ একটা কর্ণ, আর ঘ এবং খ একটা কর্ণ। একইভাবে আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রেও যদি আমরা এটা আর এটা যোগ করে দেই, এই দুইটা মিলে একটা কর্ণ তৈরি হলো। আবার এই পাশের দুইটা কর্নারকে যদি যুক্ত করে দিই আমরা, তাহলে আরেকটা কর্ণ পাবো। এই যে একটা কর্ণ পেলাম। একইভাবে আমরা এটাকেও যদি যুক্ত করে দিই এই কোণার সাথে এই কোণা, তাহলে একটা কর্ণ পাবো। আর এই পাশের দুইটা যদি যুক্ত করে দেই, এই পাশে আরেকটা কর্ণ পাবো। একইভাবে তোমরা এটার কর্ণটা বের করে ফেলবা। একটা বিষয় খেয়াল করো, চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ করলে কর্ণ পাই। বিপরীত এই যে ক, খ, গ, ঘ এরা দেখাচ্ছে, কর সঙ্গে গ একটা, আর ঘর সাথে খ আর গ একটা, অর্থাৎ দুইটা কর্ণ। চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলোকে যদি আমরা যুক্ত করে দেই বিপরীতগুলা, তাহলেই কর্ণ পাওয়া যায়। চতুর্ভুজের দুটি কর্ণ রয়েছে, কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই। ত্রিভুজ যেহেতু 3 কোণা বিশিষ্ট, এর কোনো কর্ণ থাকবে না, কিন্তু চতুর্ভুজের দুইটা কর্ণ সবসময় থাকবে। নিচের চতুর্ভুজগুলোর কর্ণ আঁকি। খুব সহজ। কর্ণ আঁকা মানে হচ্ছে এটার সাথে এই দুটো আমরা কি করে দিব, যুক্ত করে দিব। একটা কর্ণ পেলাম। আরেকটা কর্ণ যদি পেতে চাই তাহলে আমাকে এটার সাথে এই পাশে যুক্ত করে দিতে হবে। তাহলে একটা কর্ণ দুইটা কর্ণ পেয়ে গেলাম। একইভাবে এটাও একটা চতুর্ভুজ, এরও দুইটা কর্ণ রয়েছে। প্রথম কর্ণ একটা পেলাম। আরেকটা কর্ণ যদি পেতে চাই তাহলে আমাদের এই দুটাকে যুক্ত করে দিতে হবে, একটা দুইটা কর্ণ। একইভাবে এটাও একটা চতুর্ভুজ, এরও দুইটা কর্ণ আছে। আমরা যদি যুক্ত করে দেই, একটা কর্ণ পেলাম। আরেকটা কর্ণ পেতে হলে আমাদেরকে সুন্দর করে পেন্সিল দিয়ে আমরা সহজেই চিত্রগুলো আর্ট করতে পারি। কর্ণ পেলাম। একইভাবে এটার ক্ষেত্রে এই দুইটা বিপরীত শীর্ষবিন্দু যুক্ত করে দিলাম, একটা কর্ণ পেলাম। আর এই দুটাকে যদি যুক্ত করে দেই তাহলে আমরা আরেকটা কর্ণ পেলাম। এভাবে আশা করি তোমাদের খুব সহজেই তোমরা সহজেই বুঝতে পারছো। এ পর্যায়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ছক পূরণ করব। দেখো, চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তা সংক্ষেপে ছকের খালি ঘরগুলোতে লিখি। দেখো, প্রথমে সামুদ্রিকের সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান হয়। সামুদ্রিকের সর্বদা সমান হয় না। রম্বসের সমান হয়, আয়তের সমান হয় না, বর্গের সমান হয়। এখন দেখব সকল কোণ সর্বদা সমকোণ। সামুদ্রিকের সকল কোণ সর্বদা সমকোণ। সামুদ্রিকের ক্ষেত্রে এটা হবে না, কারণ সামুদ্রিকের কোণগুলা সমকোণ না। দেখো, রম্বসের ক্ষেত্রে সমকোণ না, আর আয়তের ক্ষেত্রে অবশ্যই সমকোণ হা বা হ্যাঁ, আর বর্গের ক্ষেত্রেও সমকোণ হ্যাঁ। একইভাবে বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল হয়। সামুদ্রিকের ক্ষেত্রে অবশ্যই সমান্তরাল হয়, তাহলে আমরা হ্যাঁ লিখব। তারপর রম্বসের ক্ষেত্রেও সমান্তরাল হয়, এটাও হ্যাঁ। আয়তের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো সর্বদাই সমান্তরাল হয়ে থাকে, সুতরাং এটাও হ্যাঁ। বর্গের ক্ষেত্রেও সমান্তরাল হয়ে থাকে বাহুগুলো, সুতরাং এটাও হ্যাঁ। এই পর্যায়ে আমরা দেখব যে দৈর্ঘ্য সমান, অর্থাৎ বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সর্বদা সমান। সামুদ্রিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সর্বদা সমান হয়ে থাকে। এমনকি রম্বসের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো সর্বদা সমান হয়ে থাকে, তাহলে হ্যাঁ। আয়তের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলোর সর্বদা দৈর্ঘ্য সমান হয়ে থাকে, সুতরাং হ্যাঁ। বর্গের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো সর্বদা দৈর্ঘ্যের সমান হয়ে থাকে, হ্যাঁ।
আর এর মাধ্যমে আমরা 156 পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করলাম এবং উপরের কর্ণ নিয়ে আলোচনা করলাম। এখন এ পর্যায়ে আমরা 157 নং পৃষ্ঠার আলোচনা করব। এই পৃষ্ঠার শুরুতেই রয়েছে নিচের চিত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে চতুর্ভুজগুলোর বৃত্তের ভিতরে সাজানো হয়েছে। আচ্ছা, চিত্রটি পর্যালোচনা করলে নিচে আমরা শূন্যস্থান পূরণ করব। এখানে শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব কিভাবে? এই চিত্রটা দেখে পর্যালোচনা করে। চিত্রটার প্রতি তোমরা যদি খেয়াল করো, প্রথমেই দেওয়া আছে চতুর্ভুজ। চতুর্ভুজ অর্থাৎ আমাদের এখানে যতগুলা চিত্র আছে সবগুলাই চতুর্ভুজের অন্তর্ভুক্ত। এ কারণে চতুর্ভুজের বৃত্তটা সবচেয়ে বড় করে দেওয়া আছে। দেখা যাচ্ছে চতুর্ভুজের ভিতরে রয়েছে ট্রাফিজিয়াম। দেখো ট্রাফিজিয়াম কোনটা হয়? ট্রাফিজিয়াম হচ্ছে যেগুলা সমান্তরাল দুইটা বাহু থাকে, বাহু দুইটা সমান্তরাল, এই যেটা আর এটা, এই বাহু দুইটা সমান্তরাল, এই পাশের বাহু আর এই বাহু সমান্তরাল। এক জোড়া বাহু যদি সমান্তরাল হয় সেটাকে আমরা ট্রাফিজিয়াম বলি। ট্রাফিজিয়াম এর ভিতরে যেটা থাকবে সামন্ত্রিক থাকে, রম্বস থাকে, আয়ত এবং বর্গ, এগুলো সবগুলোই এক ধরনের ট্রাফিজিয়াম। এখন সামন্ত্রিকের স্পেশালি সংজ্ঞা জানি। সামন্ত্রিক হচ্ছে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এই বাহুও সমান্তরাল হবে। একইভাবে এই দুই বাহু সমান্তরাল, এই পাশেরটা আর এই পাশেরটাও সমান্তরাল হবে। অর্থাৎ সামন্ত্রিক হচ্ছে সেটাই যার দুই বাহু সমান্তরাল, আর ট্রাফিজিয়াম হচ্ছে সেগুলা যাদের এক বাহু সমান্তরাল। এ পর্যায়ে আমরা রম্বস সম্পর্কে জানি। রম্বস হচ্ছে চারটা বাহুই সমান হবে কিন্তু কোণগুলো সমকোণ হবে না। রম্বসের শর্ত হচ্ছে চারটা বাহুই সমান কিন্তু কোণগুলো সমকোণ না। অথবা আমরা এটাও বলতে পারি যে রম্বস হচ্ছে এক ধরনের সামন্ত্রিক যাদের চার বাহুর দৈর্ঘ্য সমান। একইভাবে আয়ত হচ্ছে আমরা সেটাকেই বলবো যে সামন্ত্রিকের কোণগুলো সমকোণ, যে সামন্ত্রিকের কোণগুলো সমকোণ সেগুলোই আয়ত। আয়তর বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, বাহু চারটি সমান হয় না, আর কোণগুলো অবশ্যই সমকোণ হবে। এখন বর্গ, লাস্ট যেটা থাকে বর্গ। বর্গ কি? বর্গ হচ্ছে এক ধরনের রম্বস যার কোণগুলো অবশ্যই সমকোণ। অর্থাৎ রম্বস আর বর্গের মধ্যে পার্থক্য হচ্ছে বর্গের কোণগুলো সমকোণ হয়, রম্বসের কোণগুলো সমকোণ নয়। আর অপরদিকে রম্বসেরও চার বাহু সমান, বর্গেরও চার বাহু সমান হয়ে থাকে। আমরা এই তথ্যের আলোকে এখন শূন্যস্থানটা পূরণ করব। শূন্যস্থানে চলে যাই। শূন্যস্থানের প্রথমেই যে লেখা আছে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে? সেটাকে আমরা বলবো ট্রাফিজিয়াম। চতুর্ভুজের যদি এক জোড়া বাহু সমান্তরাল হয় সেটাকে আমরা কি বলবো? ট্রাফিজিয়াম। আমরা এই শূন্যস্থানে আমাদের বসবে হচ্ছে ট্রাফিজিয়াম। 2 নম্বর, চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে? আমরা দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাকে আমরা বলবো সামান্তরিক। তাহলে আমরা এই ফাঁকা জায়গায় বসিয়ে দিলাম সামান্তরিক। 3 নম্বরটা, যে সামন্ত্রিকের চারটি বাহুই সমান তাকে কি বলে? যে সামন্ত্রিকের চারটা বাহুই সমান তাকে আমরা বলবো রম্বস। তাকে আমরা কি বলবো? রম্বস। আর যে সামন্ত্রিকের চারটি কোণই সমকোণ তাকে কি বলবো? তাকে বলবো আমরা বর্গ। যে সামন্ত্রিকের চারটি কোণই সমকোণ, এটাকে আমরা আয়ত বলি, বর্গ না বলে আয়ত বলি, আয়তই হবে বেটার। তাহলে যে সামুদ্রিকের চারটি কোণই সমকোণ তাকে কি বলবো? আয়ত। রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলে? রম্বসের কোণ যদি সমকোণ হয়ে যায় সেটা অবশ্যই বর্গ, এটাকে আমরা বর্গ বলবো। আর আয়ত ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি কোণ কি? চারটি কোণই আয়ত এবং বর্গের ক্ষেত্রে চারটি কোণই সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ। এদের কোণগুলো হবে সমকোণ। আর 7 নম্বরটা, রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি বাহু পরস্পর সমান। দেখো রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি বাহু পরস্পর কি হবে? সমান হয়ে থাকে, চারটা বাহুই সমান রম্বস এবং বর্গের। আর 8 নম্বরে দেওয়া আছে রম্বস, বর্গ, আয়ত, এদের সবগুলোই হলো এক ধরনের কি? রম্বস, বর্গ, আয়ত, এগুলো সবগুলোই আমরা বলতে পারি এগুলা এক ধরনের সামান্তরিক। কি এটা? সামান্তরিক অথবা চতুর্ভুজ বলতে পারে, সামান্তরিক অথবা চতুর্ভুজ, এগুলো চতুর্ভুজ দুইটার মধ্যে একটা লিখলেই হবে, সামান্তরিক অথবা চতুর্ভুজ। আর 9 নম্বরে আয়ত, বর্গ ও রম্বস হলো এক ধরনের ট্রাফিজিয়াম, কারণ এদের
প্রত্যেকের অত্যন্ত একজোড়া কি থাকে, একজোড়া সমান্তরাল বাহু থাকে। কি থাকে? সমান্তরাল বাহু আছে। এভাবে আমরা 157 পৃষ্ঠার সমাধান করলাম। দেখতেই পাচ্ছ এই চিত্রের আলোকে আমরা এই নিচের শূন্যস্থানগুলো পূরণ করলাম। আর এর মাধ্যমে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটা আমরা শেষ করছি। আমরা আগামী পর্বে 158 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো। এবং কোন ধরনের ভিডিও পেতে চাও আর কোন কোন ক্লাসের ভিডিও পেতে চাও, কোন টপিক্সের উপর, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।